প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমাদের অনলাইন ক্লাস তো কন্টিনিউইং চলছেই। তো আজকে তারই ধারাবাহিকতায় আমাদের পাংচুয়েশনের উপরে ক্লাস। এটা আমাদের দ্বিতীয় ক্লাস। নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা ঠিক কয়েকদিন আগে আমরা কিন্তু ক্লাস নিয়েছিলাম এটা পাংচুয়েশনের উপরে, এবং সেটা ছিল আমাদের প্রথম ক্লাস। সো আজকে আমাদের এটা দ্বিতীয় ক্লাস পাংচুয়েশনের। এটা খুলে দাও। আজকে দ্বিতীয় ক্লাস। তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকবে, এবং পাংচুয়েশন যেহেতু তোমরা জানো যে আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সহজেই 5 নাম্বার পাওয়ার একটা খুব সহজ একটা জায়গা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা মনোযোগ দিয়ে দেখবে। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটা বলবে। তবে আজকে আলোচনার বিষয় আমি একটু স্মরণ করায় দিই। আমরা গত দুটো ক্লাসে কিন্তু করিয়েছিলাম নোট অফ এক্সক্লেমেশন, আরেকটা ছিল নোট অফ ইন্টারোগেশন। দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ ইন্টারোগেটিভ সাইনটা, নট কোয়েশ্চেন, সরি ফর দ্যাট, সাইনটা কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা নিয়ে আমরা শিখিয়েছিলাম। আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আমরা, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে আমরা যেখানে এক্সক্লেমেশন সাইনটা দিই, শুধু এক্সক্লেমেটরি সেন্টেন্সে যে তা নয়, আরও অন্যান্য ক্ষেত্রে হয়, সেটা আমরা দেখিয়েছি। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাপোস্ট্রফি। তোমাদের নিয়ে আজকে আলোচনা হবে অ্যাপোস্ট্রফি, আরেকটা হচ্ছে হাইফেন। এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায়, এবং আমাদের যে কি বলা যায় যে এসএসসি তো হয়েই গেছে, এইচএসসি পরীক্ষায় আমাদের যে কোয়েশ্চেন হয় সেখানে কিন্তু অ্যাপোস্ট্রফি কিংবা হাইফেন এই দুটোর ব্যবহার কিন্তু খুব হয়ে থাকে, অর্থাৎ অনেকখানি হয়, তোমরা জানো। তো এই জন্য এই দুটো ব্যবহার আজকে যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় কভার করবে সেটা আমরা দেখতে চাই, যেহেতু তোমরা সামনে পরীক্ষার্থী, তাই না? তো সবাই একটু খুব মনোযোগ দিয়ে দেখো। অ্যাপোস্ট্রফি এবং হাইফেন নিয়ে আমরা একটু কথা বলবো। এটার ব্যাপারে একটু বলি। প্রথমেই আমরা অ্যাপোস্ট্রফি নিয়ে যেহেতু কথা বলবো, একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এটা বানানটা হচ্ছে APOSTROPHE, অ্যাপোস্ট্রফি। আমরা অনেক সময় বলি অ্যাপোস্ট্রফিএস, অ্যাপোস্ট্রফিস, এরকম ধরনের কিছু মিসপ্রোনাউন্সিয়েশন কিন্তু শোনা যায় আমাদের মধ্যে, কিন্তু এটা ভুল। এটা অ্যাপোস্ট্রফি এস বলার কোনো যুক্তি নাই, এটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলবো। তবে ব্যবহার করতে গিয়ে সবসময় কি এস ব্যবহৃত হয় তা তো না। অ্যাপোস্ট্রফির কাজ তো নানা ধরনের। এটাকে আমরা বাংলায় বলি ঊর্ধ্বকমা। তাহলে ঊর্ধ্বকমা কি শুধুই সম্পর্ক বোঝাতেই, অর্থাৎ এস দিব যে বিষয়টা আমরা বলে থাকি অ্যাপোস্ট্রফিএস, অ্যাপোস্ট্রফিএস, ব্যাপারটা কি তাই? তা কিন্তু না। তাহলে অ্যাপোস্ট্রফি ব্যাপারটা আমরা জানি যে এর সাইনটা হচ্ছে এরকম, ঊর্ধ্ব, উপরে ব্যবহৃত হয়, তাই না? শব্দের সাথে উপরে ব্যবহৃত হয়। এর দিকগুলো, অর্থাৎ কোথায় কোথায় সে ব্যবহৃত হয় সেই জায়গাটা আমরা দেখব। ক্লিয়ার? তো আসুন আমরা দেখি। প্রথমেই আমরা দেখব যে সম্পর্ক, যেটাকে আমরা বলি রিলেশন, সম্পর্ক, এটাকে আমরা বলি সম্পর্ক বা রিলেশন, বা আমরা ইংরেজিতে বলি রিলেশন, বা এটাকে আমরা এটাও বলতে পারি পজেশন। পজেশন, তোমরা জানো যে পজেশন মানে কি? কেউ যদি কোনো কিছুর মালিকানা থাকে, কেউ যদি কোনো কিছুর সাথে কারো সম্পর্ক থাকে, রিলেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অ্যাপোস্ট্রফি যেটা বললাম এটা দেখাতে পারি। কেমন? আমরা একটু উদাহরণ দিই, আমাদের জন্য ক্লিয়ার হবে। ধরো আমি বললাম যে করিমের বাবা, আমরা বললাম কি করিমের বাবা। তাহলে তুমি বলো করিমের বাবা, নিশ্চয়ই আমরা এখানে করিমের সাথে ওই ভদ্রলোকের যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, তার মানে রিলেশন বা সম্পর্ক দেখাচ্ছি। আবার কখনো আমরা বলতে পারি করিমের বই। তো নিশ্চয়ই করিমের বই বললে করিমের সাথে বইয়ের সম্পর্ক না বলে আমরা বলতে পারি পজেশন, তার মালিকানা, তাই না? তাইলে এক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে করিমের বই। এই যে পজেশন, মালিকানা যেটাকে আমরা বলি, বা অধিকার বলতে পারো, ঠিক আছে, মালিকানা বা এরকম সম্পর্ক, এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। ফলে আমরা সহজেই বলতে পারি, আমরা যদি ইংরেজিতে লিখতে চাই, ধরো আমরা বললাম করিমস ফাদার, তাহলে কি লিখব? করিম অ্যাপোস্ট্রফি
এস, মানে ব্যাপারটা হচ্ছে করিম, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি, তারপর হচ্ছে এস, নাহলে সম্পর্কটা বোঝানো যায় না। করিমস, তাহলে আমরা লিখলাম কি করিমস ফাদার। দেখো ব্যাপারটা করিমস ফাদার ক্লিয়ার হয়ে গেল। এখন এই জায়গাটায় অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে গিয়ে তোমাকে যদি কেউ তোমার থেকে জানতে চায় যে আসলে এটার বানানটা কি বা এটা কিভাবে হচ্ছে, আপনি একটু পড়ে দেখান বা একটু বলেন, তখন বলবা যে স্পেলিংটা এইভাবে লেখো, করিম অ্যাপোস্ট্রফি এস ফাদার। অ্যাপোস্ট্রফি এরকম না, করিম অ্যাপোস্ট্রফি এস তারপর হচ্ছে ফাদার, করিমের বাবা। ঠিক তেমনি আমরা বলতে পারি যে করিমের কলম, তাহলে কী হবে করিমস পেন। গুড, তাহলে এখানে আমরা দিব কে করিম, তারপর অ্যাপোস্ট্রফি, তারপর এস PEN, পেন। পেন মানে তো আমরা কলম জানি, করিমস পেন, করিমের কলম। তো আমাদের পরীক্ষায় তোমরা জানো যে তোমাকে এইভাবে দিয়ে দিবে, কীভাবে করিমস, অথবা এখানে এইভাবে লিখে দিল। এখন তুমি যদি এটা না ধরতে পারো যে এখানে করিমস ফাদার, এটা কি হয়, এটার সাথে এটা সম্পর্ক বোঝাচ্ছে, নিশ্চয়ই এখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে। এস কিন্তু দিয়ে দিবে তোমাকে, মানে পরীক্ষক চাইবেন যে তুমি পাংচুয়েশনটা ব্যবহার করতে পারো কিনা। তাহলে যেহেতু এখানে এস দেওয়াই আছে, তাহলে বুঝতে হবে এখানে যেহেতু তার সম্পর্ক বোঝাচ্ছে, আমরা একটা ঊর্ধ্বকমা দিয়ে দিই, তাহলে এখানে আমরা কী দিব, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিব, ব্যাস হয়ে গেল করিমস ফাদার। আর পরীক্ষায় ওভাবে থাকবে, তাহলে এখানেও কী হবে করিমস পেন। এই তো এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, অর্থাৎ যখন নাকি শব্দটা দেখো করিম, এটা তো সিঙ্গুলার, তাই না, সেক্ষেত্রে এই ফাদার এই শব্দের সাথে এই শব্দের সম্পর্ক দেখাতে গিয়ে আমরা কিন্তু একটা অ্যাপোস্ট্রফি এবং এস দিয়েছি, হয়ে গেল। এখন প্লুরাল যদি হয়, অর্থাৎ তোমার যে নাউনটা দেওয়া থাকবে, মনে রাখতে হবে যে এক্ষেত্রে প্লুরাল হলে তুমি কি করবা। যেমন ধরো আমরা বললাম চাইল্ড, দেখো তো চাইল্ড বললে এটাকে যদি আমরা অ্যাপোস্ট্রফি দিতে চাই শিশুর, তাহলে আমরা বলবো চাইল্ডস, চাইল্ডস। কিন্তু আমরা যদি এরকম বলি চিলড্রেন, যেমন চাইল্ডের প্লুরাল হচ্ছে কি তোমরা সবাই জানো, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। তা আমরা যদি চিলড্রেন বলি, চিলড্রেন তো চাইল্ডের প্লুরাল। এখন যদি বলা হয় যে এটা শিশুদের স্কুল, ধরো এখন তুমি কি বলবা চাইল্ডস স্কুল না চিলড্রেন্স স্কুল, বলো। হ্যাঁ, তুমি নিশ্চয়ই বলবা যে স্যার এটা তো চিলড্রেন্স স্কুলই হবে। তাহলে চিলড্রেন্স স্কুল হলে তাহলে তুমি চিলড্রেন চাইল্ডস দিলে তো বোঝায় যে একটা শিশুর, তাই না, করিম বলতে তো একজন করিমকেই বোঝাচ্ছে। তাহলে এখানে যদি বলে যে চাইল্ডস স্কুল, তাহলে একটা শিশুর স্কুল, তাহলে তো হচ্ছেই না। কিন্তু শিশুদের স্কুল যেহেতু, তাহলে আগে তো আমাকে এটাকে প্লুরাল করতে হবে, কারণ নিশ্চয়ই একটা শিশু পড়ে না। অ্যান্ড তুমি যদি বলো যে স্যার ওই স্কুলে একজনই পড়ে, তাইলে কিন্তু বাবা এটাই হবে, ঠিক আছে। কিন্তু এরকম ঘটনা ঘটবে না, কারণ যারা কর্তৃপক্ষ ওই শিশুদের স্কুল প্রতিষ্ঠা করবে এবং নাম দিবে, সেখানে নিশ্চয়ই তোমার মতো দুষ্ট ভাবনা দিয়ে করবে না যে না স্যার চাইল্ডস স্কুল লিখবে, তারা চিলড্রেন্স স্কুলই বলবে, কারণ একজনের জন্য তো তারা প্রতিষ্ঠান খুলে নেয়, তাই না। তো এই জন্য চিলড্রেন কথাটা থাকবে, তাহলে এর সাথে তুমি দিয়ে দাও চিলড্রেন্স স্কুল। আর এছাড়া অন্য কিছু হতে পারে, ব্যাপার না, কিন্তু আমি মূলত তোমাকে অ্যাপোস্ট্রফির ব্যবহারটা শেখাচ্ছি। তো যদি এরকম চিলড্রেন থাকে তাহলে প্লুরাল, তাহলে এর সাথে তুমি কি দিয়ে দাও, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দাও আর এস দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল চিলড্রেন্স স্কুল। তবে চাইল্ডস স্কুল বলাটা কিন্তু ঠিক না, এটা ভুল হবে। চাইল্ডস স্কুল বললে কিন্তু ভুল হবে, চিলড্রেন স্কুল। এখন কথা হচ্ছে আরেকটা বিষয় জেনে নাও ভালো মতো, করিম ছিল সেটাকে আমরা করিমস বলেছি, আর যখন আমরা প্লুরাল করছি অর্থাৎ চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, সেখান থেকে আমরা চিলড্রেন্স স্কুল বলছি, ফাইন। কিন্তু যদি এমন হয় যে দেখো এই শেষ শব্দটা অর্থাৎ চিলড্রেন লিখতে গিয়ে ইটস প্লুরাল ফর্ম, তাই না, অফ দ্য ওয়ার্ড চাইল্ড। সো এখানে কিন্তু তুমি লক্ষ্য করো চিলড্রেন, এখন এই জায়গায় তো শেষে কোনো এস নাই। আমরা কি জানি না অনেক শব্দ আছে নাউন যেটা শেষে প্লুরাল, মানে প্লুরাল লিখতে গিয়ে শেষে এস হয়, তখন কি করব। যেমন দেখো আমি যদি বলি এরকম যে বললাম যে গার্লস, দেখো একটু লক্ষ্য করো গার্লস, এখন গার্লের প্লুরাল কি, হ্যাঁ বলো, গার্লের প্লুরাল হচ্ছে গার্লস। এখন যদি বলি গার্লস স্কুল, গার্লস স্কুল, এটা কি হবে, হবে না তো। আমরা যে বলি মাঝে মাঝে, ধরো বললাম মতিঝিল গভর্নমেন্ট গার্লস স্কুল, ব্যাপারটা কি তাই না, গার্লস স্কুল, গার্লস স্কুল। কীভাবে লক্ষ্য করো, গার্লস হচ্ছে GIRLS, এই যে গার্লস লিখলাম এটা কি, এটা প্লুরাল,
এটা কিসের প্লুরাল? গার্লের প্লুরাল। এখন যদি বলি মেয়েদের স্কুল, নিশ্চয়ই একটু আগেও বললাম তোমাকে যে মেয়েদের স্কুল, তুমি কী লিখবা? নিশ্চয়ই গার্লসের স্কুল। এখন তুমি কি করবা যে স্যার একটা গার্লস তো প্লুরাল, তাহলে আমি একসাথে একটা এস দিয়ে দিই, গার্লস স্কুল। এখন গ্রামারিয়ানরা বলছে যে না, যদি কোনো শব্দের প্লুরালটা, কোনো শব্দের প্লুরাল যদি শেষে এস হয়, তো পরবর্তীতে আবার এক্সট্রা এস দেওয়ার দরকার নেই। যদিও নিয়ম অনুযায়ী এস দেওয়ার কথা, কিন্তু এখানে আমরা এস দিব না। কেন দিব না? দেখো গার্লস, তাহলে এখানে শেষে কিন্তু একটা কি আছে? এস আছে। তো এরপর যদি আবার অ্যাপোস্ট্রফি, নিয়ম অনুযায়ী অ্যাপোস্ট্রফির পরে কী হবে? এস হবে, এস হবে, সরি। তাহলে এস যে তুমি দিবা, এটা দিলে গ্রামারিয়ানরা বলছে না, এটা হবে না। কেন হবে না? শুনতে অড লাগবে, দেখতে অড লাগবে। বরং আমরা একটা কাজ করি, এটা উড্ড করে দিই, এটাকে আমরা সরাই দিই। এখন তুমি বলো, দেখো গার্লস স্কুল। এখন তুমি কিন্তু গার্লস বলছো বলে এইখানে এই এস যে ছিল অ্যাপোস্ট্রফির পরে, ওইটাকে একটা সাউন্ড করতে হবে, গার্লসেস। ক্লিয়ার? কিন্তু চিলড্রেনে কিন্তু করতে হয় না, কারণ চিলড্রেনে শেষ শব্দটা ছিল, শেষ বর্ণটা ছিল কি? চিলড্রেন, এন ছিল, তাহলে চিলড্রেন্স, ব্যাস হয়ে গেল। কিন্তু যেহেতু এখানে গার্লস, শেষ শব্দটা হচ্ছে প্লুরালে এস, তাই আরেকবার এস দেওয়ার দরকার নাই, কিন্তু উচ্চারণের সময় বলতে হবে গার্লসেস স্কুল, মানে গার্লস, গার্লসেস, গার্লসেস স্কুল, দ্যাটস অল। তাহলে তুমি যদি বলো যে মতিঝিল গভর্নমেন্ট, মতিঝিল গভর্নমেন্ট, তারপরে কী হবে? গার্লসেস, এই যে গার্লসেস স্কুল, তোমাকে এভাবে বলতে হবে, মতিঝিল গভর্নমেন্ট গার্লস স্কুল। আবার এখানেও বলে দিই একটু, ভুলে আবার বলো না মতিঝিল গভট গার্লসেস স্কুল, এইটাও কিন্তু বোকামি। মানে শর্ট করলে গভর্নমেন্টকেই তো আমরা শর্ট করছি, বলার সময় পুরোটাই বলতে হবে, গভ বলা যাবে না, এটা একটা ভুল। বরং বলতে হবে মতিঝিল গভর্নমেন্ট গার্লসেস স্কুল, যদিও শর্ট এন্ড, বাট স্টিল যখন তুমি প্রনাউন্স করছো তখন কিন্তু পুরোটাই বলতে হবে। কিপ ইট ইন মাইন্ড, যদিও এটা ফুল স্টেপের শর্ত, এটা আমরা পরে বলবো। বাট এখানে কথা হচ্ছে মতিঝিল গভর্নমেন্ট গার্লসেস স্কুল, এটা কিন্তু গার্লস স্কুল বলে ভুল হবে। থ্যাংক ইউ। তাইলে প্লুরালটা আমরা শিখে গেলাম যে সম্পর্ক, রিলেশন, পজিশন বুঝাতে আমরা ব্যবহার করি। একটা গেল মাত্র। ওকে, কাম টু দি নেক্সট, দ্বিতীয়টা যাই। তাহলে পজিশনটা ক্লিয়ার হয়ে গেল, পরীক্ষায় কিন্তু থাকবে এভাবে, এবং অনেকখানি কিন্তু থাকে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এখন আমি একটু বলি যে এর ফাঁকি বলে নিই, তোমরা যারা এখানে উপস্থিত আছো, হ্যাঁ, তোমরা কিন্তু বন্ধুদেরকে এটা শেয়ার করে দিবে, কারণ অনেকেই অনুপস্থিত থাকতেছে, যে কোনো কারণেই হোক, তুমি বন্ধুদেরকে শেয়ার করে দিবে, এক। আর দুই নাম্বার হচ্ছে তোমরা তো রেগুলার থাকবেই, মনে রেখো আমরা যা পড়াচ্ছি শিক্ষকরা, এর উপরে কিন্তু সামনে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অতএব সিলেবাস কিন্তু এটাই, মানে তোমার স্যার সিলেবাস দেন, আমরা কী করবো, সামনে কি পরীক্ষা, নো, যেটা অনলাইনে হচ্ছে। সো তোমার বন্ধুকে মানে কিপ হিম অ্যাওয়ার অফ, তাকে কিন্তু তুমি সতর্ক করো যে এইগুলো যা পড়াচ্ছে এগুলোতেই হবে। সো আমরা যে যে লাইন বলতেছি, যে টপিক বলছি, যে পয়েন্ট উল্লেখ করছি, এখান থেকে আসবে। হ্যাঁ, তা মাথায় রেখো, এটা শেয়ার করে দিও সবাইকে, সবার ভালোর জন্য। অপরের ভালো ছেলে তোমার ভালো হবে, তোমার ভালো চেতে হলে অপরের ভালো করো, অপরকে দিয়ে দাও, তুমি ভালোটা পাবা। থ্যাংক ইউ। তাইলে দেখো এটা হয়ে গেল এক নাম্বার। দুই নাম্বার আমরা যাই। দুই নাম্বার হচ্ছে যখন অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে, মনে রাখবা কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন আমরা কিছু সংক্ষেপ করতে চাই। মনে করো কন্ট্রাকশন নামে একটা টার্ম আছে, তোমরা জানো কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে সংক্ষেপণ। আমি একটু লিখে দিই, সেটাকে বলি কন্ট্রাকশন। আমাদের বড় করে লিখতে হবে, স্যার বড় করে লিখতে হবে, বোঝা যায় না? আচ্ছা, লেখা বোঝা যাচ্ছে? আচ্ছা, কন্ট্রাকশন, দেখো একটা শব্দ কন্ট্রাকশন, এই শব্দটা ভালো মতো শিখো তুমি যদি না জেনে থাকো। কন্ট্রাকশন কন্ট্রাক্ট থেকে আসছে, আবার চুক্তি বললো না। কন্ট্রাক্টের আরেকটা অর্থ হচ্ছে সংক্ষেপ করা, সেখান থেকে কন্ট্রাকশন, সংক্ষেপণ। দ্যাট ইজ, আমরা যদি বলি ডু নট, আমরা বললাম আই ডু নট লাইক, ওকে, ইট, আমি এটা পছন্দ করি না। এখন তুমি দেখো এই যে ডু নট আমরা লিখলাম, তো এখানে এটাকে কন্ট্রাক্ট করে আমরা কি করতে পারি? ডোন্ট লিখতে পারি। অর্থাৎ এইভাবে, এই যে দেখো ডোন্ট আমরা যে লিখলাম, এটাকে কন্ট্রাকশন বলে। সাধারণত আমরা জানি যে ইন দ্য স্পিকিং টার্ম, মানে যখন নাকি কনভারসেশন হয়, when someone talks to somebody else, okay, they are in a conversation on some matter, so তখন কিন্তু তোমাকে স্পিকিং টার্মটাই ব্যবহার করতে হবে। আর তোমরা জানো যে আমাদের এইচএসসিতে কিন্তু ডায়ালগ বেসড, তাই না, কনভারসেশন বেসড। সো এই জাতীয় কিন্তু দিবে পরীক্ষায়, তো তোমাকে কি দিয়ে দিবে? ডোন্ট। এখন তুমি বলো পরীক্ষায় কি তুমি এভাবে রাখবা? না,
তাহলে এই কন্ট্রাকশনটা শিখতে হবে। কন্ট্রাকশনটা সাধারণত কয় ধরনের হয় আমি দেখাচ্ছি। সোজা কথা, এখানে কিন্তু আমরা একে তো কন্ট্রাকশন করলাম ডু নটকে, এটা কিন্তু আমরা এটাও বলতে পারি, বর্ণ বিলুপ্তিও বলতে পারি। কেমনে দেখো সবাই, আমরা বলি অনেক সময় যে 5টার সময় এসো, আমার বাসায় এসো, তাহলে প্লিজ আমরা বললাম যে প্লিজ কাম অ্যাট 5। তুমি কিন্তু বলছো দেখো অক্লক, তোমার কি মনে আছে? ছোটোকাল থেকে কিন্তু আমরা বারবার বলি অক্লক অক্লক অক্লক, সেই অক্লকে যাচ্ছি। হ্যাঁ, তো এটা একটু মুছে দিই, দেখতে সুবিধা হবে। প্লিজ কাম অ্যাট 5 o'clock, হ্যাঁ দয়া করে 5টায় এসো। আচ্ছা 5 o'clock, অক্লক অক্লক মানে কি? এটা কোনো কথা হলো? অক্লক অক্লক। এখন তোমাকে যদি বলা হয় এই বলতো দেখি অক্লক মানে কি, মানে অফ ক্লক। এখানে মূলত সেন্টেন্সটা ছিল কি অফ ক্লক, ব্যাপারটা দেখো। তার মানে ছিল 5 o'clock, দ্যাট ইজ প্লিজ কাম অ্যাট 5 o'clock, অর্থাৎ ঘড়ির, অফ দিয়ে তো আমরা র নির্দেশ করি বাংলায়, তাই না? তাইলে ঘড়ির 5টার সময় এসো। তো ওইখানে এই যে এফ যে বর্ণটা ছিল এটাকে বিলুপ্তি ঘটিয়ে আমরা এখানে কি দিয়েছি, একটা অ্যাপোস্ট্রফি দিয়েছি, দ্যাট ইজ এই যে অফ ছিল, এই অফের জায়গায় আমরা করেছি ও অ্যাপোস্ট্রফি। এই হচ্ছে ব্যাপার। তাইলে 5 o'clock, তাহলে কি হলো, এই এফের জায়গাটাকে আমরা বিলুপ্ত করলাম কি দিয়ে, অ্যাপোস্ট্রফি দিয়ে। এইটাই হচ্ছে ব্যাপার। তার মানে অনেক সময় কিন্তু আমরা বর্ণ বিলুপ্তি ঘটিয়ে থাকি, অর্থাৎ বর্ণকে আমরা এখান থেকে বিলুপ্তি করে দিই, শেষ করে দিই। তাইলে তুমি দেখো একটু আগে যেমন বললাম ডু নট, তো ডু নট কিন্তু আলাদা ছিল, দেখো ডু নট আলাদা ছিল, তা তখন কি হয়েছে ডু নট, এখন এটাকে কন্ট্রাকশন করে আমরা কি লিখেছি ডোন্ট। এখন এইটাও তো হওয়া দেখা ছিল, তাই শুনতে কেমন শোনা যায়, ডু নট ডু নট। তাইলে একে তো আমরা বর্ণবিলুপ্তি ঘটলাম, ওটাকে সরাই ফেললাম, দিলাম অ্যান্টি, আর একসাথে করে ফেললাম, তাহলে কন্ট্রাকশনের কাজও হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম তুমি দেখো বর্ণবিলুপ্তি দিয়ে কিন্তু ঘটিয়েছে। ফলে যদি তোমার থেকে কেউ জানতে চায় যে 5 o'clock, অক্লক মানে কি, মানে অফ ক্লক, ঘড়ির, ঘড়ির র, তাইলে ওখান থেকে বর্ণবিলুপ্তি, এটাও কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়, এটা আমাদের জানতে হবে। তাইলে কন্ট্রাকশনটা আমরা শিখে ফেলাম। এইভাবে তোমরা জানো, দেখি আমি একটা টেস্ট নেই, তোমরা পারো কি না, ওকে? আচ্ছা বলো তো দেখি, এইটা কি হবে, ইট আর অ্যাপোস্ট্রফি এস, বলো এখানে কি হবে? এখন এই কন্ট্রাকশনগুলো কিন্তু আমাদের শিখতে হবে, হ্যাঁ, বাই দিস টাইম। তাহলে ইট আর অ্যাপোস্ট্রফি এস, এখন তুমি কি করবা? এখন এটার দুইটা সম্ভাবনা আছে, একটা হচ্ছে ইট ইজ, আর একটা হচ্ছে ইট হ্যাজ। এই দুইটা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট, সেন্টেন্সের উপর নির্ভর করে। ধরো তোমাকে বললো যে দেখো ইট এভাবে দেওয়া আছে, হ্যাজ সরি বিন ডান অন টাইম, আমি বললাম সময় মতো এটাকে করা হয়েছে। এখন তোমাকে যদি দেয় ইটস বিন ডান অন টাইম, ইটস বিন ডান, এখন তুমি চিন্তা করো যেহেতু এখানে কোনো ইয়ে নাই, সাইন নাই, তুমি কি করবা? যেহেতু পরে বিন আছে মানে পাস্ট পার্টিসিপল, তাহলে বুঝতে হবে এখানে তো অ্যাপোস্ট্রফি হবে এবং এটা হ্যাজের কাজ করেছে। ইট হ্যাজ বিন ডান অন টাইম, ওটাকে কন্ট্যাক্ট করে ইটস বিন ডান অন টাইম, ইটস বিন ডান, মানে যখন নাকি কন্ট্রাকশন করে কথা বলে ইন দ্য স্পিকিং টার্ম, তখন কিন্তু এভাবে ইটস বিন ডান, ইটস আর সময় নেবে না। তুমি কি বলবা ইট হ্যাজ বিন ডান? নো, ইট হ্যাজ বিন কন্ট্রাক্টেড হিয়ার, কন্ট্রাক্ট করে ফেলছে, এইভাবে যাবা, যেহেতু বিন আছে সো থিঙ্ক ইটস হোয়াট হ্যাজ, এটা হ্যাজ হবে। কিন্তু আমরা যদি বলি যে হ্যাঁ এটা করা হয়ে গেছে, মনে করো কেউ বললো আমাকে, কেউ বললো যে এটা কি করা হয়ে গেছে, আমি বললাম যে হ্যাঁ এটা করা হয়ে গেছে, তো আমি এইভাবে বললাম দেখো ইট ডান, এখন বললাম ইটস ডান। যেহেতু এখানে বলবা স্যার তাহলে তো এখানে পাস্ট পার্টিসিপল আছে, কিন্তু এখানে কিন্তু এটাকে ইট ইজ ধরতে হবে। কেন ধরতে হবে আমি একটু বলি, এটা ইটস হবে, ইটস ডান মানে ইট ইজ ডান, এটা করা হয়ে গেছে অলরেডি। ইটটা হচ্ছে এখানে তুমি লক্ষ্য করছো যে প্যাসিভ আইডিয়া, ভার্বটা প্যাসিভ ফর্মে আছে, বাট এখানে কিন্তু হ্যাজ আনা যাবে না, কারণ করতে গেলে আবার বিন আনতে হবে, তখন ইট হ্যাজ বিন ডান হবে। এই জন্য তোমাকে মনে রাখতে হবে এইটা ফ্যাক্টর না, তোমার পরীক্ষার ফ্যাক্টর হচ্ছে ইটস নিয়ে, কারণ পরীক্ষায় দু ক্ষেত্রেই কিন্তু একই থাকবে। দ্যাট ইজ তোমার যদি এইভাবে থাকে, এইভাবে তুমি বুঝছো যে এটা সংক্ষেপ করতেছে, এটা এখানে অ্যাপোস্ট্রফি করবে, ইট হ্যাজ অথবা ইট ইজ, ক্লিয়ার? সো এরকম থাকলে একটা ইজ হয় অথবা হ্যাজ হয়, এই তো ব্যাপার। তাহলে আমরা ডোন্ট দেখলাম, এবার আমরা জানি দে আরকে আমরা দে আর বলি, তাই না? দে হ্যাভকে আমরা দে হ্যাভ বলি, আই অ্যামকে আমরা কি বলি আম, আই অ্যামকে কি বলি আম, তাই না? আমরা বলি
শ্যাল নট আমরা বলি শ্যান্ড, শ্যাল নট না বলে আমরা কি বলি শ্যান্ড, উইল নট না বলে আমরা কি বলি ওন্ড। এই যে ব্যাপারগুলো প্রত্যেক ক্ষেত্রেই তুমি দেখতে পাচ্ছ অ্যাপোস্ট্রফি কিন্তু ব্যবহৃত হচ্ছে। সো কিপ ইট ইন মাইন্ড ওয়েন ইউ আর কন্ট্রাক্টিং এনি ওয়ার্ড, সো অ্যাপোস্ট্রফি ইউ হ্যাভ টু ইউজ, ওকে, টু কন্ট্রাক্ট or to obliterate what should I say letter। কোনো বর্ণকে যদি তুমি obliterate মানে বিলুপ্তি করতে চাও, ছড়াই দিতে চাও, মুছে দিতে চাও, তখন কিন্তু বলবা। সো নাম্বার 2 গেল, এবার নাম্বার 3। আমরা কিন্তু এখনও অ্যাপোস্ট্রফিতে পড়ে আছি, জানি না whether time will permit us, সময় আমাদেরকে কতটুকু দিবে। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা অনেক সময় তুমি দেখবা সংখ্যা বা কোনো বর্ণের প্লুরাল করতে হয়। কিপ ইট ইন মাইন্ড, সংখ্যা আমরা লিখে দিচ্ছি, সংখ্যা মানে যেটাকে আমরা নাম্বার বলি, সংখ্যা বা বর্ণের প্লুরাল। তো সংখ্যা বা আমি ইংলিশ বাংলা মিলিয়ে লিখছি, তাহলে সংখ্যা বা বর্ণের প্লুরাল যখন হয় তখন কিন্তু তোমাকে অ্যাপোস্ট্রফি অ্যাড করতে হবে। এটা ইংলিশ গ্রামারের একটা নিয়ম, বাংলায় এই ধরনের আছে কিনা আমি জানি না, তবে ইংরেজিতে কিন্তু এটা তোমাকে মাথায় রাখতে হবে সংখ্যা বা বর্ণের। এখন বলতে পারো যে স্যার সংখ্যা বা বর্ণের এটা কেমন, তা আমি বললাম যে সংখ্যাটা বললাম, ধরো আমরা বললাম 2টা 5, তাহলে ইংলিশ কী হবে? তো 2টা 5 দেখো 2, তা 2 5, এখন 2টা 5 তো, তাহলে এটাও তো প্লুরাল হতে হবে। এটা প্লুরাল করার নিয়ম হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, এটা প্লুরাল করার নিয়ম হচ্ছে অ্যাপোস্ট্রফি এস, এটাই গ্রামার। দ্যাট ইজ তুমি কিন্তু 5s লিখতে পারবে না, 5, তাহলে আমরা বললাম 2 5s, তাহলে অর্থ হচ্ছে 2টো 5, তার মানে 5 5, 2টো 5-এর কথা বলছে। এখন ইট কুড বি হোয়াট শুড আই সে মানে এডিশন, অর ইট কুড বি রিডিউসড, ইট কুড বি ডিভাইডেড, অর ইট কুড বি মাল্টিপ্লাইড, হোয়াটসএভার, বাট ইউ আর ইউজিং 2 নাম্বারস। 2টো নাম্বার দেখাতে গেলে অর্থাৎ যখনই প্লুরাল হবে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি 2টো 5 দাও, 2টো 5 দাও, তাহলে 2টো 5 দিতে গেলে আমরা বলবো 2 5s, উচ্চারণ করবো 2 5s, কিন্তু লিখতে গিয়ে অ্যাপোস্ট্রফি দিতে হবে। আমাদের পরীক্ষায় কিন্তু আসে, এগুলো আসে, তোমার মাথায় রাখতে হবে। এখন তুমি বুঝছো, তাহলে সংখ্যার প্লুরাল যদি লিখতে চাই তখন কিন্তু আমরা এই অ্যাপোস্ট্রফি দিয়ে করি। আর যদি তোমার বর্ণের প্লুরাল করো তাহলে কিন্তু তাই। আমি বললাম যে কীরকম, যে 2টো আই ব্যবহার করো, তাহলে আমি বললাম অথবা মনে করো 2টো এল ব্যবহার করো, আমি বললাম যে ইউজ 2 এল, তাহলে এল কী হবে? এলস, ইউজ 2 এলস, অর্থাৎ 2টো এল ব্যবহার করো, অথবা 2টো আই ব্যবহার করো। মনে করো টি এর মাথা কাটো, তোমার সেন্টেন্সের টি এর মাথাগুলো কাটো। তাই এখন আমি যদি তোমাকে বলি অথবা আই এর ডটগুলো দাও, তাহলে আমরা কি বলবো বলো? যে আমরা বললাম কাট দা, ধরো কাট বলা ঠিক হবে না, আচ্ছা আমরা বললাম প্লিজ গিভ ডটস অন দা, এই দেখো আইস, অর্থাৎ আইগুলোর উপরে ডট দাও, তাহলে কী হবে? প্লিজ গিভ ডটস অথবা ইউজ ডটস অন দ্য আইস। তার মানে আই তো আর একটা না, অনেকগুলো। তাহলে এই যে দেখো বর্ণ, তাহলে বর্ণটা কি? আই। তাহলে ওইটার প্লুরাল লিখতে গেলে ইটস এ রুল, তোমাকে কী করতে হবে? অ্যাপোস্ট্রফি দিতে হবে আর একটা এস দিতে হবে। সো অ্যাপোস্ট্রফি কিন্তু তুমি এখানে ইউজ করছো আই, এবং এটা হচ্ছে নিয়ম। তাইলে আমরা কি দেখালাম দেখো, এটাকে মাথায় রাখো, হ্যাঁ, অ্যান্ড কী বলবো যে এটাকে বারবার দেখো দরকার হলে। সংখ্যা, তাহলে যে সংখ্যা 5, তাহলে 5-এর প্লুরাল আমরা কি? 5s, উচ্চারণ হবে 5s, কিন্তু লিখতে গেলে অ্যাপোস্ট্রফি লাগবে। ঠিক তেমনি আমরা যদি কোনো বর্ণের প্লুরাল করতে চাই, যেমন আইগুলোর মাথায় ডট দাও, হ্যাঁ, উপরে ডট দাও, তাহলে প্লিজ গিভ ডটস অন দ্য আইস, তাহলে আই দিয়ে অ্যাপোস্ট্রফি প্লুরাল হয়ে গেল, আইগুলোর বুঝাবে, এখানে হচ্ছে 2টো 5 বুঝাবে। সো দিস ইজ দ্য ওয়ে, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। এই হচ্ছে সংখ্যা বা বর্ণের। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে তোমরা নিজেরাই ডেট লিখতে গিয়ে এরকম কাজ করো। সেটা কীরকম? সাল লিখতে গেলে আমরা কি করি দেখো, আমরা ধরো সাল লিখতেছি, সাল বা ইয়ার লেখার ক্ষেত্রে দেখো, ইয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? আমরা বললাম 1980-র দশক, তাহলে কি লিখবো? এইভাবে লিখবা 1980s, তাহলে অর্থ বুঝাবে 1980-র দশক বুঝাবে, 80s, কারণ তুমি তো বুঝতেছো 80, 81, 82, 83, তোমার 80 কিন্তু ছাড়ছে না তোমাকে। এই জন্য সেখানে কিন্তু তোমার ওই পুরো দশকটাতেই কিন্তু
মানে 80 বলতে হচ্ছে। এই জন্য আমরা কি করি 1980s, ওকে, ইট ইজ দ্য ফেম অফ 1980s। এটা 1980 সালের একটা ছবি, তাহলে তুমি কি বলবা যে 1980s, এভাবে লিখবা। আবার অনেক সময় কিন্তু ধরো আমরা এরকম লিখি যে ধরো আমরা আজকে তারিখ লিখলাম, আমরা তারিখ লিখতে গিয়ে অনেক সময় এরকম লিখি না যে আজকে কত তারিখ বলো তো, 13, তাহলে আমরা লিখলাম 13/10, এই যে এরকম লিখি না, কত 2020, এই দেখো। তা আমরা কিন্তু এখানে 2020 মানে 2020 লিখছি না বারবার, আমরা কিন্তু 2020 ম্যাচের ব্যাপারটা, ম্যাচ না মানে ইয়ারের কথা বলছি, তাহলে আমরা কিন্তু 2020 লিখছি না, জাস্ট 20 লিখছি। তো বলবো যে স্যার বাকি 20 কোথায়, ওই যে ওটাকে বিলুপ্ত ঘটাইছি। তো এইটাও কিন্তু একটা নিয়ম যে আমরা দশক বোঝাতে আমরা এভাবে দিতে পারি 1980s, 1980 দশকে। আবার যদি কোনো আমরা তারিখ দেই এরকম, তো তারিখ লিখতে গিয়ে যখন আমরা বুঝাচ্ছি যে হ্যাঁ এখন তো সবাই জানে যে এটা 2000 চলতেছে, শতাব্দী এখন চলতেছে, মিলেনিয়াম চলতেছে, 21st মিলেনিয়াম, তো সেখানে কিন্তু এই যে 2020 হওয়ার কথা, এইটা লেখার কথা বারবার না লিখে, এটা যেহেতু আগামী কত আরও 80 বছর লিখতে হবে, তাই না, আরও 80 বছর লিখতে হবে, সবার জানা আছে, তাই এটাকে বিলুপ্ত করে দিয়ে আমরা কী লিখি টুইন। এখন এই যে এটা দাও, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি, এটা কি একটা অ্যাপোস্ট্রফি, ক্লিয়ার? তাহলে আমার মনে হয় এটা মাথায় ঢুকতেছে, বুঝতেছো? তাইলে এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। হ্যাঁ, তবে আমি একটা কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে আমেরিকান ব্রিটিশ গ্রামারে সেখানে অনেক সময় কিন্তু এই অ্যাপোস্ট্রফিটা না দিয়েও লেখার একটা চর্চা আছে আমেরিকান ইংলিশে, যে 1980s এই লেখার অভ্যাস আছে। বাট আমাদের পরীক্ষার জন্য যদি এই জাতীয় আসে, তুমি কিন্তু তা করবে না, তুমি অবশ্যই অ্যাপোস্ট্রফি দিয়ে দিবে, তোমার কাছে আমার নির্দেশনা রইল। তবে একটা ভেরিয়েশন কিন্তু কাজ করে, তো ভেরিয়েশনটা কিন্তু ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড, নট ইন আওয়ার ব্রিটিশ স্টাইল but of the American ones. So you need not follow that, rather use the apostrophe s, okay, with your while you were using, and even while you were what should I say, deleting or at the same time obliterating the what should I say, century identity here, 2020. So don't write it just apostrophe 20. So what would be the date? 11, 10, 20. So you need not again write 20, আর লেখার দরকার নাই। তাহলে এটাও কিন্তু একটা ওয়ে। তাহলে পাংচুয়েশনে আজকে আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে কিসের উপরে বলো, এটা হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফির উপরে আমরা দেখলাম। তো অ্যাপোস্ট্রফি হয়ে গেল। এখন আমি জানি না ওয়েদার টাইম উইল পারমিট আস, হোয়াট ইজ দ্য টাইম, হ্যাঁ কত বাজে টাইম স্যার কত, বাই, ও ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় যে আমাদের সময়ও আর আমাদেরকে অনুমতি দিচ্ছে না আর আগাতে। তো আজকে আমরা কিন্তু কী নিয়ে আলোচনা করলাম, আজকে আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার নিয়ে আলোচনা করলাম। আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু কিন্তু আলোচনা হয়ে গেছে। সো আমি 4টা পয়েন্ট দেখিয়েছি, নিশ্চয়ই তোমরা এটা বারবার টেনে দেখবে মানে ভিডিওটা, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এবং 4টা যে ক্যাটাগরি দেখিয়েছি, এই 4টা ক্যাটাগরির উপরে অ্যাপোস্ট্রফির ব্যবহারটা দেখলে আমরা পরীক্ষায় পারবো। তো আজকে আমার ইচ্ছা ছিল হাইফেন নিয়ে কথা বলা, কিন্তু সময় আমি পাচ্ছি না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হাইফেন নিয়ে কথা বলবো। আর সেই পর্যন্ত কিন্তু তোরা অপেক্ষায় থাকবে। আমরা আশা করি তোরা এইভাবেই থাকবে যেভাবে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করছো। এবং don't forget to tell your friends to attend in the or participate in our online classes, because you know our exam questions would be set on the topics what we are just every day delivering to you, on the lessons, on the points, or whatsoever we just tell you on our classes. So that would be your syllabus for the upcoming exam. So you have learned what I have wanted to say. So that's all. Thank you very much. Assalamu alaikum rahmatullahi wa barakatuh.